রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দিনের সংবাদের সাথে আছি আমি আরিফা হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় সরকার শর্ত সাপেক্ষে আগামী 1 সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগে নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ সকালে ঢাকা সড়ক জোন বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় এসব কথা বলেন গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার ও টিকিট বিক্রয়কারী সহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। সভায় আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে সাথে সাথে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিকে নির্দেশ দেন তিনি। সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনা করে শেখ হাসিনা সরকার আগামী 1 সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না, অর্থাৎ যত সিট তত যাত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন তার স্বজনরা। আজ সকালে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কন্দর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন জমা দেন। জানা গেছে, আবেদনে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ারও আর্জি জানানো হয়েছে। ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় নিলেন 21 পদকপ্রাপ্ত খ্যাতিমান কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান। আজ সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে নামাজে জানাজা শেষে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। জানা যায়, অন্যদের মধ্যে অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুল আহসান বুলবুল। এ সময় সাংবাদিকদের অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। জাতীয় প্রেস ক্লাবে রাহাত খানের জানাজা শেষে মরদেহ তার সর্বশেষ কর্মস্থল প্রতিদিনের সংবাদ কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয়। সেখান থেকে বাদজোহর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তিনি আমাদের সাহিত্য জগতে তিনি কথা সাহিত্যিক হিসাবে তার অনন্য একটা স্থান তিনি করে নিয়েছিলেন। যে তিনি যে উপসম্পাদকীয় লিখতেন তার মধ্যে একটা সৃজনশীলতার স্বাক্ষর ছিল, যেটি তার সাহিত্যের মধ্যে ছিল। একজন প্রগতিশীল চিন্তা চেতনার মানুষ, আজীবন প্রগতির পক্ষে, আজীবন বঙ্গবন্ধুর পক্ষে তিনি কথা বলেছেন। করোনাকালে শুধু অসুস্থ, মৃত্যু আর মানুষের অসহায়ত্বই বাড়েনি, ছিন্ন পরিবারের সংখ্যা বেড়েছে। ঢাকায় জুলাই মাসে প্রতিদিন গড়ে বিবাহ বিচ্ছেদের আবেদন এসেছে 48টি পরিবার থেকে। চাকরি না থাকা, সন্তানের শিক্ষা নিয়ে দুশ্চিন্তা, ঘরবন্দি থাকা, এমনকি নানা কারণে মানসিক কষ্ট বাড়ায় কলহ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন তারা। মনোবিজ্ঞানীরা দিয়েছেন কিছু সমাধানও, বাকিটা অন্তরা বিশ্বাসের কাছে। করোনা ভাইরাস মোকাবেলায় 26 মার্চ থেকে 31 মে পর্যন্ত দেশ জুড়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। স্বেচ্ছায় ঘরবন্দি হন অগণিত মানুষ। বদ্ধ জায়গায় দীর্ঘদিন থাকায় অনেক পরিবারে শুরু হয় কলহ। এরই মধ্যে অনেকে চাকুরি হারান, ব্যবসায় হন ক্ষতির শিকার। অর্থনৈতিক সংকটে বাড়ে মানসিক চাপ, যার প্রভাব পড়ে পারিবারিক সম্পর্কে। এবং এই ফিনান্সিয়াল লস বা এই জব ইনসিকিউরিটির জন্য হয় কি ডিপ্রেশন তৈরি হয়। যখন অ্যাঙ্গার এবং ডিপ্রেশন হয়, এটা থেকে অনেক সময় মুক্তি চাওয়ার জন্য অনেকে অ্যাগ্রেসিভ হয়ে যায়। অনেকে এই ফ্রাস্ট্রেশন থেকে অ্যাগ্রেশন, রাগারাগি করে, মারামারি করে, এই জিনিসগুলি করে। চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকায় 1146 জন বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। ফেব্রুয়ারিতে আবেদন করেন 883 জন, আর মার্চে 947 জন। এপ্রিলে বন্ধ ছিল অফিস। মে মাসে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন 167 জন এবং জুন মাসে 1 লাফে এ সংখ্যা দাঁড়ায় 1073-এ।
জুলাই মাসে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে জমা পড়ে ১৫০০-এরও বেশি বিচ্ছেদের আবেদন। দিনে যার গড় বিবাহ বিচ্ছেদের আবেদনের সংখ্যা দাঁড়ায় ৪৮। আবেদনকারীর ৭০% নারী আর ৩০% পুরুষ। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী ২০১৯ সালের প্রথম ৬ মাসে ৭৫৯ জন বিবাহ বিচ্ছেদের আবেদন করেন, আর ২০২০ সালের প্রথম ৭ মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৩২-এ। আমরা আমাদের সারাদিনের সময়কে 2 ভাগে ভাগ করে নেব। একটা ব্যক্তিগত স্পেস বা পার্সোনাল সময় ঠিক করবেন, আরেকটা করবেন সবার সাথে একসাথে থাকা। গান শুনতে পারি, আমরা টেলিভিশন দেখতে পারি, আমরা গল্পের বই পড়তে পারি। এভাবে আমি নিজস্ব একটা সময় ঠিক করে নিতে পারি। এই সময়ের মধ্যে আমি মেডিটেশন করতে পারি, আমি সময় কোনো ধর্মীয় অ্যাক্টিভিটি বা আমল করতে পারি। আর একসাথে করার কাজের মধ্যে আমরা সবাই মিলে ঘরের কাজ একসাথে করতে পারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব বলছে, দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীর বিবাহ বিচ্ছেদের হার চোখে পড়ার মতো। রাজশাহীতে বিবাহ বিচ্ছেদের হার প্রতি 1000-এ 1.7 ভাগ। মনে মনে রেখে দিলাম, ও করবে আমি করব, হবে না। মন খুলে মনের কথাটা শেয়ার করতে হবে। অর্থনৈতিক সংকট আছে, সেই সংকট সমাধানের উভয়কে অংশগ্রহণ করতে হবে। তাহলে আমরা হতাশা কাটিয়ে ওঠার অন্তত একটা উপায় পাবো। তবে করোনার সময়ে অনেক পরিবারের সদস্যের মধ্যে বন্ধন বৃদ্ধি পাচ্ছে বলেও জানান মনোরোগ বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রাজধানীর জনভোগান্তির খবর জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, কেমন আছে মিরপুর 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, জানবো আপনার কাছ থেকে। জি আরিফা, রাজধানী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোর মধ্যে যদি অধিক নানা সমস্যা এবং ভোগান্তি থাকে তাহলে 13 নম্বর ওয়ার্ড একটি বলা যেতে পারে। এবং এই ওয়ার্ডে রাস্তা দখল করে বাজার, ওয়ার্ডে মাদকের যে নানা রকমের উৎপাত, মাদক ব্যবসায়ীদের এরকম নানা অভিযোগ কিন্তু এই ওয়ার্ডে রয়েছে। এবং রাস্তায় যে দীর্ঘদিন রাস্তার কাজ করে ফেলে রাখার যেই জনভোগান্তি সেই ভোগান্তি কিন্তু এই ওয়ার্ডের যারা বাসিন্দা তারা কিন্তু রেহাই পাচ্ছে না। আমার সাথে কিন্তু স্থানীয় কাউন্সিলর রয়েছে, এই কথাগুলো কিন্তু তিনিই বলছিলেন যে তিনি আসলে এই ওয়ার্ডের পরিচালনায় তিনি একটি চ্যালেঞ্জ হাতে নিয়ে তিনি এই ওয়ার্ডটি পরিচালনা করছেন। আমি ওনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনার ওয়ার্ডে নানা সমস্যার কথা আপনি জানিয়েছেন, আসলে সংশ্লিষ্টদের জানিয়েছেন কিনা, এই বিষয়ে কি কি সমস্যা রয়েছে একটু বলবেন। আমি আসলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাননীয় মেয়র মহোদয় সহকারে যারা আছেন সকলকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি এবং সমস্যার সমাধান করার দায়িত্ব অনেকটা আমার। আমি যদি সকলের সহযোগিতা পাই তবে এই বাজারগুলো, আমার এলাকায় কিন্তু ফুটপাত দখল নয়, আমার এলাকায় ফুটপাতের সংখ্যা অত্যন্ত কম, রাস্তা দখল করে এখানে বসে যাচ্ছে, বাজার বসে যাচ্ছে। এখানে ঠিকাদার সময় মতো তার কাজ শেষ করছে না। এখানকার রাস্তাগুলো অত্যন্ত সরু, দীর্ঘদিনের জলাবদ্ধতার ফলে রাস্তাগুলো ভেঙে গেছে। এই রাস্তাগুলো সংস্কার করা প্রয়োজন। মাদকের সমস্যা দিনে দিনে প্রকট আকার ধারণ করছে। এখানে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সহযোগিতা ছাড়া মাদককে নির্মূল করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমার এলাকায় আপনারা জেনে থাকবেন, আমার এলাকায় শিক্ষা কেন্দ্রিক আমাদের এলাকাটা, শিক্ষা কেন্দ্র করে এই এলাকাটা যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম সহকারে যাবতীয় কার্যক্রম মণিপুর উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে পরিচালিত হয়। অথচ বিদ্যালয়ের চারপাশের রাস্তার যেই হাল, আমরা জানি যে করোনার সময়টা চলে গেলে দ্রুতই হয়তোবা এই স্কুল খুলে যাবে। সেই মুহূর্তে এই রাস্তা দিয়ে আমার ছোট ছোট শনিমণিরা কীভাবে যাতায়াত করবে আমি আসলে ভেবেই আকুল। আমি বারবার এই ঠিকাদারকে তাগাদা দিচ্ছি যে আপনি দ্রুত এগুলো সংস্কার করেন, কিন্তু তার উদাসীনতার ফলে আজকে আমার পুরো এলাকাটা, এটি কিন্তু আমার এলাকার মূল রাস্তা। আমি প্রথমেই বলেছি সরু রাস্তা, এটি আমার এলাকার মূল রাস্তা, মূল সড়ক। এই সড়কটি যদি এভাবে থাকে তবে কিভাবে সম্ভব? ধন্যবাদ আরিফা। স্থানীয় কাউন্সিলর কিন্তু জানালেন, যেটি দেখলেন যে এখানে যে ভোগান্তি, সেই জনভোগান্তির চিত্র কিন্তু আপনি দেখলেন এবং সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ তিনি নিজেও করছেন যেন এই সমস্যার সমাধানটি তারা নিজেরা দায়িত্ব নিয়ে করে। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। তালুকদার বিপ্লব মিরপুর 13 নম্বর ওয়ার্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে বিচারহীনতা সংস্কৃতি জেঁকে বসেছে। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সাবেক কূটনীতিক সাকিব আলীর নাগরিক ঐক্যে যোগদানের উপর আলোচনা অনুষ্ঠানে মান্না কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার করোনা মোকাবিলা করতে পারেনি, এদের হাতে দেশ নিরাপদ নয়। 49 বছরের বাংলাদেশে এমন সরকার কেউ দেখেনি। দেশের টাকা আজ বিদেশে পাচার করা হয়েছে। স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে সরকার ব্যর্থ বলেও জানান মান্না। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বিউটি বোর্ডিং এর অবস্থা এখন নাজুক। করোনা ঝুঁকিতে বন্ধ আছে হোটেল কক্ষগুলো। রেস্টুরেন্টেও ক্রেতাদের উপস্থিতি কমেছে অনেক। ধার দেনায় কোনো রকম টিকে আছে ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং। এদিকে সময়ের সঙ্গে জীর্ণ হয়ে আসছে ভবনটিও। ঐতিহ্য সংরক্ষণে সরকারের সহযোগিতা চায় বোর্ডিং কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। পুরান ঢাকার শ্রীশ দাস লেনের এই বাড়িটি বিউটি বোর্ডিং। একসময় যা ছিল সাহিত্য আড্ডার তীর্থস্থান। জৌলুস না থাকলেও হলুদরঙা বাড়িটির প্রাচীন গাঁথনি জানান দিচ্ছে শত বছরের ইতিহাস। 47-এ দেশভাগের আগে এটি ছিল জমিদার বাড়ি। জমিদার বাবু পরিবার নিয়ে ভারত চলে গেলে রূপ নেয় ছাপাখানায়। সোনার বাংলা পত্রিকা প্রকাশ শুরু হলে সাহিত্যকর্মীদের আনাগোনায় মুখর হয়ে ওঠে বাড়িটি। পত্রিকাটিও কলকাতা নিয়ে যাওয়া হলে বাড়ির মালিকানা আসে প্রহ্লাদ চন্দ্র সাহা ও তার ভাই নলিনীকান্ত সাহার কাছে। তাদের হাত ধরে শুরু হয় বিউটি বোর্ডিং। কবি শামসুর রহমান, সৈয়দ শামসুল হক সহ নানা পেশার অনেক বিখ্যাত মানুষ এখানে আসতেন। মুক্তিযুদ্ধের সময় সেই আড্ডায় ছেদ পড়ে। আক্রমণ চালায় পাক বাহিনী। 28 মার্চ শহীদ হন প্রহ্লাদ সাহা সহ 17 জন। জাতির পিতা এবং নেতাজির পদচারণাও পড়েছে এই বিউটি বোর্ডিংয়ে। উনি যখন গেটে ঢুকতেন ওনার একটা আওয়াজ ছিল বিরাট। ওই আওয়াজের ছুটে বলছে, এই এখন শেখ সাহেব এসছে, শেখ মুজিব এসছে। এখন আর সেই আড্ডা মুখরতা নেই বিউটি বোর্ডিংয়ে। করোনা ঝুঁকিতে ব্যবসায় পড়েছে ভাটা। ব্যবসাও সেরকম 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। যেভাবে আছি, খুব করুণ অবস্থায় আছি। এটা নিয়ে কিছু দুষ্কৃতীরা মামলা মোকদ্দমা করছে। সকাল দুপুর বিকেলে ভালো মানের খাবারের খোঁজে অনেকেই আসেন এই বোর্ডিংয়ে। অনেকে আসেন ইতিহাস ঐতিহ্যের সন্ধানে। আজকে এখানে কাছে একটা কাজে আসা, ভাবলাম যে ওকে নিয়ে দুপুরের খাবারটা এখানে খেয়ে যাই। স্কুলে পড়তাম তো এখানে আসলে অটোমেটিক ছোটবেলার কথা খুব মনে হয়। এখন আর কবিদের আনাগোনা নেই, নেই সাহিত্যের জমাটি আড্ডা। তবু মুক্তিযুদ্ধ এবং বাংলার ইতিহাসের নানা স্মারক বহন করে রেখেছে এই বিউটি বোর্ডিং। কিন্তু করোনার রাহুতে ব্যবসায় হয়েছে মন্দা, আর ভবনও জরাজীর্ণ। এমন অবস্থায় সরকারের পৃষ্ঠপোষকতা চান বিউটি বোর্ডিংয়ের কর্তা ব্যক্তিরা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে কোভিড-19 গেল 24 ঘন্টায় 2,85,000 মানুষ সংক্রমিত হয়েছে। প্রাণহানি হয়েছে প্রায় 6,000। মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আসছে সেপ্টেম্বরে মোট প্রাণহানি 2 লাখ ছাড়াবে বলে পূর্বাভাস দিয়েছে সিডিসি। এদিকে গেল দিনেও ভারতের সবচেয়ে বেশি সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে করোনা ভ্যাকসিনের টেস্ট ট্রায়ালে যাওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে সংক্রমণ আর মৃত্যু আবারও বেড়েছে। গেল দিনেও দেশটিতে 1,00,000 রোগী শনাক্ত হয়েছে। ঝরে গেছে 1100-র বেশি প্রাণ। তার মধ্যে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি পূর্বাভাস দিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রে করোনার মোট প্রাণহানি 2 লাখ ছাড়িয়ে যাবে। নতুন করে সংক্রমণ বাড়ছে ইউরোপেও। এজন্য বিধিনিষেধ কড়াকড়ি করা হচ্ছে। তবে করোনার আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদে নামার পরিকল্পনা করছে জার্মানির বার্লিনের মানুষ। আর তা প্রতিরোধে পুলিশও পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। করোনায় বিধ্বস্ত ভারতে দৈনিক সংক্রমণে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। গেল দিনও প্রায় 77,000 মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে, আর মারা গেছে 1,000-এরও বেশি মানুষ। তবে দেশটিতে সুস্থতার হার আশাব্যঞ্জক। এদিকে চীনে আবারও নতুন করে ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শনিবারও কয়েকজন করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। অন্যদিকে ভ্যাকসিনের টেস্ট ট্রায়ালে যাচ্ছে পেরু। চীনের সিনোফার্মা ও মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসনের সহায়তায় আসছে সেপ্টেম্বরে টেস্ট ট্রায়ালে যাচ্ছে দক্ষিণ আমেরিকার এই দেশটি। এছাড়াও চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের উৎপাদনে যাচ্ছে ব্রাজিলের সাও পাউলো প্রশাসন। আসমাতুলি, নিউজ 24। নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24।
কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না চালের বাজার। ঈদের পর থেকে যে মূল্যবৃদ্ধি শুরু হয়েছে তা এখনো চলছে। প্রতি সপ্তাহে কেজিতে 2 থেকে 3 টাকা করে বাড়ছে সব রকম চালের দাম, বাড়ছে সবজি ও নিত্যপণ্যের দামও। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফাতেমা জান্নাত মুমু। চট্টগ্রামে চালের দাম সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন, আর এই যে প্রতি সপ্তাহে চালের দাম যে বাড়ছে, তো এ নিয়ে ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ আরিফা। আমি আছি এখন চট্টগ্রাম পাহাড়তলী এলাকায়। এটি হচ্ছে সবচেয়ে বড় একটি চালের আড়ত। এখান থেকেই আসলে মূলত চালগুলো দেশের বিভিন্ন স্থানে কিন্তু সরবরাহ করা হয়। যেমনটি বলছিলাম আপনাকে, গত 2 সপ্তাহ ধরে কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে চালের দাম, এবং যার কারণে এই যারা এখানে চালের আড়তদার রয়েছে তারাও কিন্তু আসলে এই চালের দর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। সেই বিষয়ে একটু কথা বলবো আড়তদার সাথে, তিনি আমার সাথে আছেন। কেন হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে আপনারা কি ধরনের ভূমিকা রাখছেন? চালের দাম হঠাৎ করে বৃদ্ধি পায়নি, এটা আজকে বিগত বেশ কিছুদিন ধরে এটা প্রতিদিন 10 টাকা, 20 টাকা, 30 টাকা করে বৃদ্ধি করছে। যথেষ্ট পরিমাণে মজুদ সরকার দেশে আছে, কিন্তু তারপরও চালের দাম ক্রমান্বয়ে শুধু বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে সরকারের নজরদারি আমরা মনে করি, যারা সাধারণ ব্যবসায়ী হিসেবে আমরা মনে করি সরকারের নজরদারির যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে। সরকারের যদি নজরদারি থাকতো তাহলে সরকার কিছুদিন আগে চাউলের দাম বেড়ে যাওয়া। ধন্যবাদ আপনাকে আরিফা। তিনি বলছিলেন সরকারের যদি নজরদারি থাকতো তাহলে বাজারটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। আমার সাথে একজন মিল মালিক আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। এই যে চালের দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে, একটা অভিযোগ রয়েছে মিল মালিকদের কারণে কিন্তু আসলে চালের দাম বৃদ্ধি পাচ্ছে, আসলে কি সেটা সত্যি কিনা? আসলে এই বাজারটা সম্পূর্ণ উত্তরবঙ্গের উপরে নির্ভরশীল। বড় বড় মিল যারা আছে উত্তরবঙ্গে, তারা অত্যাধিক পরিমাণ ধান স্টক রেখেই বাজার কৃত্রিম সংকট রেখেছে। আমি আজকেও ধান কিনতে গিয়েছি, তারা 1150 থেকে 1200 টাকা ধান রেট চাচ্ছে। আমাদের মেল চালাতে অনেক কষ্ট হচ্ছে। বড় বড় মেল যারা আছে তাদের কাছে হিউজ পরিমাণ ধান স্টক থাকার কারণেই বাজারে কৃত্রিম সংকট। সরকার যদি মেলারদের যদি তদারকি ভালোভাবে করে তাহলে ইনশাল্লাহ ধানের দাম কমবে এবং চালের দাম কমবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরিফা শুনছিলেন, তিনি বলছিলেন আসলে ধানের দাম বৃদ্ধি থাকার কারণে আসলে চালের দামের উপর প্রভাবটা পড়েছে, আর যদি ধানের দাম যদি নিয়ন্ত্রণ করা যায় হয়তো চালের দামটা পড়ে যাবে। তবে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা বলছেন আসলে পর্যাপ্ত চাল আর ধান মজুদ থাকার পরও আসলে এই ধরনের চালের ঊর্ধ্বগতিটা আসলে খুবই দুঃখজনক। তারা বলছেন যেন এই দ্রুত প্রশাসনের দৃষ্টি তারা আকর্ষণ করেছেন, প্রশাসনের পদক্ষেপের কারণে হয়তো এই চালের দাম নিয়ন্ত্রণে আসতে পারে। তো চট্টগ্রাম থেকে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আরিফা। মুমু, আপনাকে ধন্যবাদ। ফাতেমা জান্নাত মুমু চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, চালের বাজারের খবর জানাচ্ছিলেন। সিলেটের গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, এতে গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায় সকাল 10টার দিকে গোপালগঞ্জ উপজেলার চৌঘড়ি এলাকায় সিলেট জকিগঞ্জ সড়কে একটি যাত্রীবাহী বাস সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত হয়। গুরুতর আহত হয় আরও 2 জন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যৌতুকের টাকা না দেয়ায় সাভারের আশুলিয়ায় একই পরিবারের 3 ভাইকে কুপিয়ে জখম করেছে ভগ্নিপতি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায় গত 1 বছর ধরে মধ্য চারাবাগ এলাকার মৃত ফয়েজ মিয়ার মেয়ে ফারজানা খাতুনের সঙ্গে বিয়ে হয় একই এলাকার মানিক মুন্সির ছেলে মনির হোসেনের। বিয়ের পর থেকে ফারজানা খাতুনের স্বামী মনির হোসেনের দাবির প্রেক্ষিতে যৌতুক হিসেবে কয়েক লক্ষ টাকা দেওয়া হয়। শুক্রবার রাতে আবারও যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল ও কয়েক লক্ষ টাকা ভাইদের কাছ থেকে আনার দাবি করলে ফারজানা অস্বীকৃতি জানায়। এতে স্বামী মনির হোসেন স্ত্রী ফারজানা খাতুনকে মারধর করে। এ খবর শুনে শ্বশুর বাড়িতে আসলে মনির ফারজানার 3 ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের ধ্বংস ঠেকাতে আবারও তাকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে ভোট দিলে দেশ ধূলিসাৎ হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার নিউ হ্যাম্পশায়ারের এক র্যালিতে এসব মন্তব্য করেন ট্রাম্প। এ সময় বাইডেনকে অত্যন্ত বাজে এবং সময়ের চেয়ে পিছিয়ে থাকা প্রার্থী বলে উল্লেখ করেন তিনি। এদিকে 2 দলের প্রার্থীর কনভেনশন বক্তৃতার দর্শকের সংখ্যাতেও বাইডেনের চেয়ে পিছিয়ে রয়েছে ট্রাম্প। আসমাতুলের ডেস্ক রিপোর্ট।
রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের পর থেকেই ট্রাম্প যেন আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের উপর। একের পর এক তিক্ত মন্তব্যের তীর ছুড়ছেন প্রতিযোগী ৭৭ বছর বয়সী ডেমোক্র্যাট জো বাইডেনের প্রতি। শুক্রবার নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে এক র্যালিতে বাইডেনকে দুর্বল বলে আখ্যা দেন। বলেন, বাইডেন ক্ষমতা এলে ক্ষুণ্ণ হবে যুক্তরাষ্ট্রের মহত্ব। আমি বিশ্বাস করি বাইডেন সবচেয়ে বাজে এবং ঝিমে পড়া প্রার্থী। আরো পরিষ্কার করে বললে, এমন গুরুত্বপূর্ণ সময় তিনি একজন দুর্বল ক্যান্ডিডেট। তাই দেশ শাসনে রিপাবলিকানদের বিকল্প নেই বলে মনে করেন তিনি। আহ্বান জানান দেশকে চীনের তাবেদারি ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে তাকে পুনর্নির্বাচনের। এদিকে বিভিন্ন জনমত জরিপে এখনও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। এমনকি সর্বশেষ রিপাবলিকান দলের কনভেনশন বক্তৃতার দর্শক সংখ্যাতেও ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন। গেল সপ্তাহে অনুষ্ঠিত ডেমোক্রেটিক দলের কনভেনশনে বাইডেনের বক্তব্য শুনেছেন মোট 2,46,00,000 মানুষ, যেখানে বৃহস্পতিবার রাতে 2,38,00,000 মানুষ শোনেন রিপাবলিকান সম্মেলনে ট্রাম্পের ভাষণ। আসমাতুলি, নিউজ 24। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আকস্মিক পদত্যাগের পর এখন দেশ শাসনের ভার কে নিচ্ছেন তাই নিয়ে সবখানে চলছে জোর আলোচনা। আর এই দৌড়ে আবের ক্যাবিনেটের কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর নাম শোনা যাচ্ছে। জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দেশটির অর্থমন্ত্রী তারো আসো। তিনি বর্তমানে উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই দৌড়ে আরও রয়েছেন জাপানের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এলডিপির নেতা ও আবের সমালোচক শিগেরু ইশিবা। জাপানের যুদ্ধবিরোধী নেতা হিসেবে পরিচিত 56 বছর বয়সী প্রতিরক্ষা মন্ত্রী তারও কোনো, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা 71 বছর বয়সী রাজনীতিবিদ আবের ঘনিষ্ঠ ইয়োশিহিদে সুগার। এছাড়াও জাপানের নয়া প্রধানমন্ত্রীর দৌড়ে রয়েছে নতুন দলীয় প্রেসিডেন্টের নামও। নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24। এবার খেলার সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আইপিএলে খেলা হচ্ছে না সুরেশ রায়নার। ব্যক্তিগত কারণে দুবাই থেকে ভারতে ফিরে গেছেন চেন্নাই সুপার কিংসের এই তারকা অলরাউন্ডার। চেন্নাইয়ের পক্ষ থেকে একা টুইট বার্তায় বলা হয়েছে, এবার আইপিএলের পুরো মৌসুমই মিস করবেন রায়না। ঠিক কোন কারণে রায়না হঠাৎ দেশে ফিরলেন তা এখনও পরিষ্কার নয়। একদিন আগে চেন্নাই সুপার কিংসের অন্তত 10 সদস্যের করোনায় আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। তার মধ্যে সম্প্রতি ভারতের হয়ে খেলা এক পেসারও আছেন। ধারণা করা হচ্ছে সেই ক্রিকেটার দীপক চাহার। দর্শক, শেষ করব জন্মাষ্টমীতে অনুষ্ঠিত দই কাদো খেলার খবর দিয়ে। হারিয়ে যেতে বসেছে সনাতন ধর্মাবলম্বীদের জনপ্রিয় দই কাদো খেলা। তবে এখনও দিনাজপুরে কিছু কিছু গ্রামে এই ঐতিহ্য ধরে রেখেছে ভক্ত পুণ্যার্থীরা। প্রতি বছর জন্মাষ্টমীর পরদিন দই কাদো খেলা অনুষ্ঠিত হলেও এবার করোনা পরিস্থিতির কারণে কিছুটা পিছিয়ে সীমিত পরিসরে বিশেষ এই খেলার আয়োজন করা হয়েছে। ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কাদামাটিতে গোল একটি জায়গা নির্দিষ্ট করা হয়। ওই জায়গাটিতে একজন একটি নারকেল লুকিয়ে রাখেন। প্রথমে দুইজন করে, পরে দল বেঁধে সেই নারকেল খুঁজে নিজের দখলে রাখতে চলে লড়াই। শেষ পর্যন্ত যে এই নারকেল দখলে রাখতে পারবে সেই বিজয়ী। বিশেষ এই খেলার নাম দই কাদো। তবে আগের মতো না হলেও দিনাজপুরের কয়েকটি গ্রামে এই খেলা বহুকাল থেকে চলে আসছে। বৃহস্পতিবার কাহারুল উপজেলার 10 মাইল এলাকার পূর্ব সাদিপুর গ্রামে দই খেলার আয়োজন করা হয়। আমি শখ করে খেলি, ঠিক আছে, প্রতি বছরে খেলি, ফার্স্ট সেকেন্ড হই। কাদো খেলা এবং নারকেল দিয়ে এই খেলাটা, এটা সবাই প্রচুর উপভোগ করে। কাদো খেলা বাংলার ঐতিহ্য, আমরা আদিকাল থেকে পূর্বপুরুষ থেকে দেখে আসতেছি। সরকার ইয়ে থেকে যদি একটু আমরা সহযোগিতা পাই, তো এই খেলাটা আমরা আরো বড়ভাবে নিয়ে করতে পারবো। আগামীতে আরো বিস্তৃত পরিসরে দই কাদোর আয়োজন করার পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর শাখার সভাপতি। গ্রাম অঞ্চলে এই কাদা খেলার উৎসবটাকে আনন্দ ঘরমুখর করে তুলবে, এই প্রত্যাশা আমরা আগামীতে প্রস্তুতি নিচ্ছি। সাধারণত জন্মাষ্টমীর পরদিন প্রতি বছর হিন্দু ধর্মাবলম্বীরা এই খেলার আয়োজন করেন। তবে এবছর করোনা প্রাদুর্ভাবের কারণে কয়েকদিন পিছিয়ে এবং ছোট পরিসরে দিনাজপুরে দই কাদো খেলার আয়োজন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পহেলা সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া বহালের সিদ্ধান্ত জানালেন ওবায়দুল কাদের। মানতে হবে স্বাস্থ্যবিধি।
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে চায় পরিবার, সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। শ্রদ্ধা ভালোবাসায় সাহিত্যিক সাংবাদিক ও রাহাত খানের বিদায়। প্রেস ক্লাবের প্রথম জানাজা অনুষ্ঠিত, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। অসুস্থ মৃত্যুর পাশাপাশি করোনাকালে বাড়ছে ছিন্ন পরিবারের সংখ্যা। জুলাই মাসে দিনে গড়ে বিয়ে বিচ্ছেদের আবেদন করেছে 48টি। কালের সাক্ষী বিউটি বোর্ডিং এর অবস্থা নাজুক। করোনা ঝুঁকিতে হোটেল কক্ষ বন্ধ, ধার দেনা চলছে টিকে থাকার লড়াই। এবং বিশ্বে 24 ঘন্টায় 2,85,000 সংক্রমিত। যুক্তরাষ্ট্র ও ভারতে মারাত্মক পরিস্থিতি। করোনা টিকার টেস্ট ট্রায়ালে যাওয়ার ঘোষণা পেরুর। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।